বিশ্বকাপের বিশেষ আয়োজন ২০-২০-তে আমি শারমিন সুক্তা এবং আমার সঙ্গে আছেন ক্রীড়া সাংবাদিক সানি মৃধা। কেমন আছেন সানি মৃধা? ভালো আছেন, আপনি কেমন আছেন? আমরা বিশ্বকাপ নিয়ে সবার মধ্যে একটি খুব উন্মাদনা দেখছিলাম এবং সেই সাথে গতকালের যে ম্যাচটি হলো, আমরা প্রথমে ভাবছিলাম যে বাংলাদেশ বুঝি শুধু খারাপ করলো। আমরা লাস্ট রাতের ম্যাচটি যদি দেখি, পাকিস্তান এবং ইউএসের মধ্যে যে ম্যাচটি সম্পূর্ণ হলো এবং ইউএসএ সুপার ওভারে গিয়ে যে ম্যাচটি জিতলো, এটা কিন্তু সবার জন্য একটা অ্যালার্মিং যে কোনো টিমই ছোট না এবং বিশ্বকাপ যে কোনো কেউ যে কোনো কিছু ঘটাইতে পারে। এ বিষয়ে যদি বলতেন। আসলে কালকের ম্যাচটা খুবই অসাধারণ ছিল। আপনাকে যদি আমি একটু খুলে বলতে চাই যে এই ম্যাচে ১৫৯ রান, আমরা জানি যে পিচে খেলা হয়েছে সেখানে সাধারণত এই রানটা যেখানে বলার ইউনিটি ছিল পাকিস্তানের পক্ষে মোহাম্মদ আমির, নাসিম শাহ, শাহিন শাহ আফ্রিদি, হারিস রউফ, শাদাব খান, ইফতিকারদের মতো অভিজ্ঞ বলার। তো স্বাভাবিকভাবেই ফার্স্টে বুঝেছিলাম যে এই ম্যাচটা খুব ইজিলি পাকিস্তান জিতে যাবে, কিন্তু যেভাবে মোনাক প্যাটেল তার দলকে নেতৃত্ব দিলেন, সামনে থেকে নিজে 50 তুললেন এবং শেষ পর্যন্ত আসলে অ্যারন জনসের কৃতিত্বটাই দিতে হয় যে শেষ ওভারে হারিস রউফের বলে 4 মেরে ম্যাচটাকে সুপার ওভারে নিয়ে গেলেন। সেখানে যে মোহাম্মদ আমিরের হাতে বলটা তুলে দেওয়া হলো, আমরা ভেবেছিলাম যে মোহাম্মদ আমির একটা অভিজ্ঞ ক্যাম্পেনার, যদিও মাঝখানে কিছু বছর তিনি খেলার আন্তর্জাতিক ক্রিকেটের বাইরে ছিলেন, তারপরেও তিনি নিয়মিত ফ্রাঞ্চাইজি টুর্নামেন্টে খেলতে নেবেন। তিনি খুবই একজন প্রমাণিত একটা ক্রিকেটার, তাকে নিয়ে আসলে ওইভাবে বলারও কিছু নাই। তার মতো একটা বলার শুরুর দিকে দেখলাম যে প্রথম বলটাই অফ সাইডে দেওয়ার পর 4 খেলো এবং পরের বলটা আবার রিদমে ফিরছিল। বাট শেষ দিকে 3-4 নম্বর বলে যেভাবে ফাম্বল করতে লাগলো, এক্সট্রা রান দিতে লাগলো, টোটাল ওই ওভারটা যে 20 রানে যাবে এবং সেটা যে পাকিস্তানের পক্ষে যে তখন এটা খুব একটা বড় টার্গেট ছিল তখন বোঝাই যাচ্ছিল। কারণ ধারণা করা হচ্ছিল যে যদিও আজম খান একটু ফর্মে নেই, তারপরও হিট করতে আজম খান খুবই দক্ষ, পাকিস্তানের পক্ষে সে খুব দ্রুত রান তুলতে পারেন। সেইখানে ওপেনিংয়ে নামালো মোহাম্মদ ইফতিকার ও ফাখার জামানকে। কিন্তু সেখানের যদি বিষয়টা আমরা দেখতে পেলাম যে ইফতিকার প্রথম বলটা ডট, পরের বলে 4 মারার পর কিছুটা আশা জাগানোর পরও যেভাবে মাত্র 13 রানে আসলে ইনিংসটা শেষ হয়ে, এটা খুবই মানে একই সাথে পাকিস্তানের জন্য দুঃখজনক। আবার ক্রিকেটার যারা নতুন আসছে, ক্রিকেটের আইসিসির যে সহযোগী, আমরা যদি সেই সঙ্গে পাকিস্তানের একটু স্কোর কার্ডটা দেখে নেই, কারণ পাকিস্তানের আমরা দেখেছিলাম যে পাওয়ার প্লেতে তারা খুব কম রানের মধ্যে তাদেরকে ইউএসএ আটকে দিয়েছে এবং পাকিস্তানের আমরা যদি ব্যাটিংটা দেখি, আমরা বাবর আজমকে বরাবরের মতো রান করতে দেখেছি, তবে 43 বলে যে 44 রান করেছে, এখানে স্ট্রাইক রেটটা তেমন মানানসই ছিল না। এবং সেই সাথে আমরা যদি আজম খানের কথা চিন্তা করি, আজম খান মাঝে খেলেছেন, এইটা কিন্তু একটা কি রোল ছিল আমার কাছে যেটা মনে হয়েছে। 6 নম্বরে ব্যাটিং করতে এসে তখন রানেরও প্রয়োজন ছিল। শাদাব খান যেখানে 25 বলে 40 রান উঠিয়েছেন একটা বেশ ভালো স্ট্রাইক রেটে, এবং আজম খান ওখানে যখন ফেইলার হয়েছে তখন কিন্তু ইফতেখার এসে তার সচরাচর গেমটা খেলেছিল। আমার মনে হচ্ছে যে মানে বাবর আজমকে যখন বলছেন, বাবর আজম যেহেতু ওপেনার নেমেছে, তার সাথে শুরুতে মোহাম্মদ রিজন, উসমান খান এবং ফাখারকে হারিয়ে মানে দলটা কিন্তু ধুঁকছিল। সেই জায়গা থেকে একটা ভালো অবস্থায় নিয়ে যাওয়ার জন্য আসলে এই ধরনের স্ট্রাইক রেট বাবর আজমকে সচরাচর দেখে থাকে, তিনি খুব ভালোভাবে ম্যাচ ধরে খেলতে পারেন। যদিও একটু যদি বলতে চাই যে এই স্ট্রাইক রেটটা পরবর্তীতে উনি আসলে ওভারকাম করতে পারতো, সেটা আসলে ব্যর্থ হয়েছেন এবং খুব যখনই তিনি রান পাচ্ছিলেন তখনই আউট হয়ে গেছেন। তবে সবথেকে এই পর্যন্ত যাওয়ার একটা কৃতিত্ব শাদাব খানকে দিতেই হয়। তার যে ইম্প্যাক্টফুল যে ইনিংসটা, সেটা কিন্তু পাকিস্তানকে একটা সম্মান সূচক স্কোরে নিয়ে গেছে। একই সাথে যদি বোলিং স্কোর কার্ডটা দেখি যুক্তরাষ্ট্রের, আমরা কিন্তু বোলিং স্কোর কার্ডটা যুক্তরাষ্ট্রের যদি দেখি, সেক্ষেত্রে কিন্তু তারা 6 ওভারে পাওয়ার প্লে যেটা বলি আমরা, ম্যান্ডেটরি পাওয়ার প্লেতে কিন্তু তারা খুব কম রানে তাদেরকে আটকিয়েছিল এবং তাদের যে বলারদের যে বাংলাদেশের বিপক্ষেও দেখেছি আমরা, তারা খুব কনসিস্টেন্টলি ভালো বল করেছে এবং তাদের মধ্যে যে ভালো বল করার একটা প্রবণতা বা পাওয়ার প্লেতে যে কোনো টিমকে তারা ভালো বল করে আটকিয়ে দিতে পারে, এটা কিন্তু বরাবরের মতো পাকিস্তানের এগেনস্টেও করেছিল। আসলে বরাবরের মতো বলতে কি,
এবারই আমার মনে হয় বিশ্বকাপের আগে যুক্তরাষ্ট্রের ক্রিকেটারদেরকে আমরা চিনতে শুরু করেছি। আসলে এর আগে ধরেন আমরা এর আগে দেখেছি নেদারল্যান্ডস, আয়ারল্যান্ড, এরা কিন্তু এইসব টুর্নামেন্টে ইংল্যান্ডের মতো বা বড় বড় দলের হারানো স্মৃতি স্কটল্যান্ডের মতো যে দলগুলো ছিল তারা খুবই ভালো খেলে থাকে, কিন্তু যুক্তরাষ্ট্র আইসিসির সহযোগী দল হিসেবে খুব একটা নাম কিন্তু এর আগে মানে এর আগে কিন্তু খুব একটা নাম শোনা যায়নি। তবে এবারের যদি আমি বলি যে মোনাং প্যাটেল বলেন, তারপর আন্দ্রিস গাউস, তারপর অ্যারন জোন্স, এবং তাদের প্রত্যেকের টপ 4 এর যে ব্যাটসম্যান তাদের প্রত্যেকেরই কিন্তু 130 প্লাস স্ট্রাইক রেট নিয়ে কিন্তু তারা খেলেছিল, যেটা কিন্তু আমাদের সচরাচর অন্যদের মধ্যে দেখা যায় না। বিশেষ করে আমরা যদি পাকিস্তানের দেখি, আমরা কিন্তু টপ 4 এ তেমন 130 প্লাস স্ট্রাইক রেট দেখিনি। এই দলটাই কিন্তু প্রথম ম্যাচে কানাডার বিপক্ষে প্রায় 200 রান চেজ করে কিন্তু জিতেছে। তো ওই একটা আত্মবিশ্বাসটাও ছিল, এবং চেনা মাঠ, যুক্তরাষ্ট্রের চেনা মাঠ, চেনা কন্ডিশন, এই কন্ডিশনে পাকিস্তানকে আসলে এইভাবে যে মানে যে ভালো খেলবে ক্রিকেটটা কিন্তু পাকিস্তানকে হারিয়ে দিবে, এটা খুব আসলে অবিশ্বাস্যই ছিল ক্রিকেটের জন্য। ইভেন এবার কিন্তু এর মধ্য দিয়ে কিন্তু বিশ্বকাপটা কিন্তু আরও জমে উঠলো। তার মানে কি আপনি কোনো দলকে আর ছোট করার দেখার সুযোগ নেই, সব দলের বিপক্ষেই কিন্তু যে কোনো দলকে হারিয়ে দেওয়ার সক্ষমতা রাখে। বিশেষ করে যদি পাকিস্তানের যুক্তরাষ্ট্রের এই বোলিং ইউনিটের কথা বলি, সৌরভ যে সুপার ওভারে বল করেছেন, উনি কিন্তু একসময় ভারতের বয়স ভিত্তিক দলেও খেলেছেন। সে যাই হোক, যদি নিয়মিত ক্রিকেটে বলি, সহযোগী দেশ হিসেবে যুক্তরাষ্ট্রের এরকম সূচনা, এবং যুক্তরাষ্ট্রের ক্রিকেটের জন্য আপনি যখন পাকিস্তানের মতো একটা বিশ্বকাপ জয়ী দলকে বিশ্বকাপের মঞ্চে হারাবেন, সেই খেলাটার মান কিন্তু সেই দেশে আরও বেশি মানে প্রচলিত হবে এবং মানুষের মনের ভিতরে আগ্রহ জাগবে। তো এই দুইটা জয়, বাংলাদেশের বিপক্ষে সিরিজ জয় এবং একই সাথে পাকিস্তানের মতো বিশ্বমঞ্চে পাকিস্তানকে হারিয়ে দেওয়ার মতো আসলে এটা কিন্তু যুক্তরাষ্ট্রের ক্রিকেটের জন্য খুবই ইতিবাচক একটা দিক। একই সাথে কিন্তু তারা এখন গ্রুপ টেবিলে, যে টেবিলে ভারত, পাকিস্তানের মতো দল আছে, সেই টেবিলের শীর্ষে কিন্তু যুক্তরাষ্ট্র। আমরা যদি সেই সঙ্গে নামিবিয়া এবং স্কটল্যান্ডের মতো দলগুলো নিয়ে কথা বলি, তারা কিন্তু বেশ ভালো করছে, এবং তাদের যে খেলার মান এবং তাদের যে আমরা যদি বলি স্ট্রাইক রেট, টি-20তে স্ট্রাইক রেট বা আমরা বাউন্ডারি, ওভার বাউন্ডারি একটা দেখার জন্য দর্শকরা সবসময় মুখিয়ে থাকে। তো সেক্ষেত্রে যদি ওভারঅল এই দুটি টিম নিয়ে আপনি বলতেন। নামিবিয়ার কথা হলো যে এর আগে স্কটল্যান্ডের সাথে যতবারই এই ফরম্যাটে দেখা হয়েছে, নামিবিয়া কিন্তু স্কটল্যান্ডকে পরাজিত করেছে। আপনি এবার দেখবেন এবারের বিশ্বকাপের শুরুটা কিন্তু স্কটল্যান্ড দুর্দান্ত করেছিল, যদিও বৃষ্টির কারণে ম্যাচটা পরিত্যক্ত হয়েছে। তারপরও ইংল্যান্ডের মতো দলের বিপক্ষে তাদের স্কোরটা ছিল 10 ওভারে 90 রান, দেখার মতো একটি স্কোর, কোনো রকম উইকেট ছাড়াই। তো এই দলটা আসলে নামিবিয়াকে হারিয়ে দিয়েছে প্রথমবারের মতো বিশ্বকাপের মঞ্চে। এটা আসলে অনেকটা যেমন কি বলে যে এই দলটা আসলে ফাইট হবে, কিন্তু নামিবিয়াকে হারিয়ে দিয়েছে, এটাও তাদের জন্য একটা প্রথমবার হারানো। এবং এই যে শুরুটা, তারা যদি এই ধারাবাহিকতা বজায় রাখতে পারে, তাদের কিন্তু পরবর্তী রাউন্ডে যাওয়ার একটা সুযোগ থাকবে। কারণ আপনি ইংল্যান্ডের সাথে 1 পয়েন্ট করে পেয়ে গেছেন, একই সাথে এখন নামিবিয়ার বিপক্ষে 2-3 পয়েন্ট হয়ে গেল। স্বাভাবিকভাবেই গ্রুপের শীর্ষে। একই সাথে যদি আমরা ব্যাটিংটা দেখে নেই, যে তারা আমরা বলছিলাম যে ইংল্যান্ডের সঙ্গেও তারা বেশ আক্রমণ ক্রিকেট খেলেছে। তো সেক্ষেত্রে যদি আমরা দেখি নামিবিয়ার সঙ্গেও তারা বেশ ভালো ক্রিকেট খেলেছে। জর্জ মানসি যদিও ভালো করেনি, এবং তবে আমরা যেটা ইংল্যান্ডের সঙ্গে তার ব্যাটিং কিন্তু দেখেছি, সে দুর্দান্ত ব্যাটিং করেছিল। এবং মাইকেল জোন্স কিন্তু সে বরাবরের মতো নামিবিয়ার সঙ্গে 20 বলে 26 করেছে। এবং সবথেকে দেখার মতো যে রিচি বেরিংটন, সে যে 35 বলে এসে 47 রানের একটা কেমিও খেলে দিয়েছে, এবং লিকাস যে 17 বলের 35 রান করেছে, প্রায় 200 স্ট্রাইক রেটে সে যে ব্যাটিং করেছে। তো এইটা কি তাদের একটা টার্নিং পয়েন্ট ছিল কিনা? আসলে যখন আপনি এই টার্গেটে খেলেন, তো ওইভাবে স্ট্রাইক রেটটা মেনটেন করি আসলে ওপেনার বা টপ অর্ডারদের কাছে অনেক দায়িত্ব থাকে। যখন আপনি টার্গেটে ব্যাটিং করেন, সেইভাবে আসলে যদি জর্জ মানসি যদি দ্রুত আউট হওয়ার পর কিছুটা সম্ভাবনা কিন্তু জাগিয়েছিল, তারপরে কিন্তু জোন্স, তারপরে হচ্ছে বাকি যে লোয়ার মিডল অর্ডাররা,
যদি তারা যেভাবে হচ্ছে যে পরবর্তী ম্যাচ ধরে যেভাবে এগিয়ে গিয়েছে এবং নামিবিয়ার সাথে ম্যাচটা জিতে নিল, এটা কিন্তু তাদের প্রথমবার জিতা। তো এই একই সাথে কিন্তু এবার স্কটল্যান্ডের যে সূচনাটা হলো, এটাও কিন্তু বাকি দলগুলোর জন্য যারা এখনো জিততে পারেনি। আয়ারল্যান্ড অনেক পুরনো একজন ক্যাম্পেইনার, বিশ্বকাপের মঞ্চে বিশেষ করে টি-20 ফরম্যাটে তাদের জন্য একটা অনুপ্রেরণার কারণ হতে পারে। এখানে আমি যদি বলি সানি, যে আয়ারল্যান্ড যে টাইপের উইকেটে খেলেছে এবং তাদের বড় প্রতিপক্ষ কিন্তু ভারত ছিল, তো সেখানে এমনিতেই তাদের জন্য একটা চাপ ছিল। এবং আয়ারল্যান্ড ভারতের বিপক্ষে যে ম্যাচটি খেলেছিল, ম্যাচে কিন্তু উইকেট নিয়ে যদি আপনি কথা বলেন, তাহলে কিন্তু শুরুতে আসলে টসটা অনেক বড় ফ্যাক্টর ছিল এবং সেক্ষেত্রে কিন্তু ভারতের যে বোলিং লাইন আপ ছিল, উইকেট কিন্তু অনেক আনইভেন ছিল। তবে আয়ারল্যান্ডের মাঝের ব্যাটিং দেখে কিন্তু আমার মনে হয়েছে ভালো উইকেটে হয়তো আয়ারল্যান্ড খুব বেশ ভালোই করতো। হ্যাঁ, কারণ কি আপনি আয়ারল্যান্ড বলেন বা যে ইংল্যান্ডের পার্শ্ববর্তী দেশগুলো, তারা কিন্তু মানে সাধারণত কাউন্টি ক্রিকেট খেলে থাকে এবং তাদের যে ক্রিকেটেও একটা টি-20 ক্রিকেটের একটা চর্চা, তারা কিন্তু বেশিরভাগ দলগুলোই ক্রিকেটাররাই কিন্তু ফ্রাঞ্চাইজি লিগ খেলে। ইভেন আমরা জানি যে পল স্টার্লিং থেকে শুরু করে বাকি ক্রিকেটাররাও কিন্তু আমাদের বিপিএল এসেও মাঝে মাঝে খেলে। ইভেন বিশেষ করে আপনি যখন ইংল্যান্ডের মতো উইকেটের চর্চাটা প্রতিনিয়ত করবেন, সেক্ষেত্রে কিন্তু আপনার ক্রিকেট ইমপ্রুভমেন্টটা প্রতিনিয়তই হতে থাকবে। সেটার যে একটা যে তাদের যে একটা ইম্প্যাক্ট, যে তারা আসলে ইংল্যান্ডের মতো একটা জায়গায় প্রতিনিয়ত ক্রিকেট খেলে, সেটা কিন্তু আমরা বিশ্বকাপেও দেখতে পারি। যদিও আসলে ভারতের বিপক্ষে আসলে ভারতের যে বর্তমান ফর্ম, ভারতের যে দলের ক্রিকেটাররা, তাদের বিপক্ষে যে আয়ারল্যান্ড খুব একটা ভালো কিছু করতে পারবে না, এটা অনুমেয় ছিল। তবে কালকের ম্যাচ বা আগামীতে যেভাবে দেখছি, যেভাবে ছোট দলগুলো বড় দলগুলো পরাজিত করে দিচ্ছে, এটা কিন্তু বাকি দলগুলোর জন্য অনুপ্রেরণা হতে পারে। এবং আজকে রাতে যেটা কানাডার সাথে যে ম্যাচটা আছে, কিন্তু কানাডাও কিন্তু যুক্তরাষ্ট্রের এই বোলিং লাইন আপটা আমরা দেখতে পেলাম যে খুবই ভালো বল করছে। বিশেষ করে পাকিস্তানের এই ব্যাটিং লাইন আপ, বাবর আজম, মোহাম্মদ রিজওয়ান, শাদাব খান, এদের মতো একটা ব্যাটিং ইউনিটকে তারা 159 রানে আসলে থামিয়ে দিয়েছে। এই দলের বিপক্ষে কিন্তু কানাডা 190-এরও বেশি রান করেছিল। তো তাদের পক্ষেও কিন্তু সম্ভব, যদি একটু বোলিং এর দিকে নজর দিলে কিন্তু তারাও। ঠিক আছে সানিমিদা, আমরা কথা বলবো পাকিস্তানকে নিয়ে আরো, এবং সেই সাথে কথা বলবো বাংলাদেশ শ্রীলঙ্কা নিয়ে। আমরা বিরতির পর আবার ফিরে আসছি। আবারও ফিরছি 20-20-তে। সানিমিদা, আমরা কথা বলছিলাম পাকিস্তান, নামিবিয়া, স্কটল্যান্ড এবং ইউএস এর মতো দলকে নিয়ে। সেই সঙ্গে যদি আপনি বাংলাদেশ এবং শ্রীলঙ্কাকে নিয়ে আমরা কথা বলি, যে বাংলাদেশের জন্য প্রথম ম্যাচ এবং শ্রীলঙ্কার জন্য দ্বিতীয় ম্যাচ, যদিও শ্রীলঙ্কা প্রথম ম্যাচটি হেরেছে, তো সেক্ষেত্রে বাংলাদেশ কি তাদের লাস্ট প্রস্তুতি ছেড়েছে এবং খুব চনমনে দেখা গেল দলটিকে, যদিও তারা লাস্ট দুটি ম্যাচ, প্রথম দুটি ম্যাচ বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে ভালো করেনি, তবে শেষ ম্যাচটি তারা কিন্তু ইউএস এর সঙ্গে জয় দিয়ে শেষ করেছিল। যদি আপনি বলতেন। যুক্তরাষ্ট্রের বিপক্ষে ওই দলটার যে জয়টা নিয়ে আসলে আমার কিছু কথা বলার আছে, যেখানে যুক্তরাষ্ট্রের শেষ ম্যাচে কিন্তু তাদের স্কোয়াডে 4টি পরিবর্তন করেছিল। অর্থাৎ তারা নিয়মিত যে একাদশ নিয়ে খেলে থাকে প্রতিপক্ষের সাথে, সেই সম্পূর্ণাঙ্গ একাদশটা কিন্তু বাংলাদেশের বিপক্ষে খেলেনি, সেখানে জয়টা পেয়েছে। ওকেও সেটাও ভালো, কিন্তু পরবর্তীতে ভারতের বিপক্ষে যে একমাত্র বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে যেভাবে পারফর্ম করলো, এটা আসলেই শঙ্কা জাগায় যে বাংলাদেশ এবারের বিশ্বকাপে কতটুকু ভালো করবে। একই সাথে আমরা যদি দেখি সাম্প্রতিক সময়ে, যে আমরা এক সময় দেখতাম ভারত পাকিস্তান যে একটা লড়াই হয় বা ভারত পাকিস্তানের মধ্যে একটা উন্মাদনা থাকে ভক্তদের মাঝে, এবারে কিন্তু সাম্প্রতিক সময় শ্রীলঙ্কা বাংলাদেশ নিয়ে কিন্তু ভক্তদের মাঝে সেরকম একটা উন্মাদনা বা উত্তেজনা সর্বত্র দেখতে পারি। এবং একই সাথে দুই দলের যে প্রতিদ্বন্দ্বীমূলক যে লড়াইটা হয়, এটাও খুবই আকর্ষণীয়। যদিও ঘরের মাঠে, সবশেষ ঘরের মাঠে কিন্তু শ্রীলঙ্কার বিপক্ষে টি-20 সিরিজে হেরেছে। একই সাথে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে শ্রীলঙ্কা যেভাবে খেলেছে, এটা কিন্তু আবার বাংলাদেশের জন্য ইতিবাচক। তাদের আসলে তাদেরকে নিয়ে, তাদের কিভাবে খেলে, তাদের কোনো ব্যাটার, কোন বলার বা কারা কতটা ফর্মে আছে, এই বিষয়ে তাদের একটা ধারণা হতে পারে। তবে যে মাঠে বাংলাদেশ এবার খেলবে, সে মাঠটা আসলে স্পোর্টিং উইকেট হয়ে থাকে। যদিও এবারের উইকেটগুলো খুব একটা প্রেডিক্ট করা যাচ্ছে না। উইকেটের বিশ্বকাপের আগে আমরা ধারণা করছিলাম যে সচরাচর বিশ্বকাপের মঞ্চে আমরা দেখে থাকি যে খুব ভালো রান হচ্ছে বা সেই রানটা আবার তারা করে আমরা এক্সপেক্ট করে থাকি। হ্যাঁ, তো এবারের উইকেটটা কিন্তু আমরা দেখছি বেশিরভাগ ম্যাচগুলোতেই কিন্তু লো স্কোরিং হচ্ছে। হ্যাঁ, সেই ক্ষেত্রে যদি আমরা বাংলাদেশ শ্রীলঙ্কার ম্যাচটার কথা, কালকে সকাল 6:30টায় যেটা হবে প্রথম ম্যাচ, এই ম্যাচটা আসলে অবশ্যই চাইবে বাংলাদেশ আসলে জয় দিয়ে শুরু করতে। শ্রীলঙ্কাও চাবে যে বিশ্বকাপের আশা বাঁচিয়ে রাখতে। এই ম্যাচে কিন্তু তাদের
জয়ের বিকল্প নাই। তো একই সাথে দুই দলের জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ ম্যাচ। তবে বাংলাদেশ একটু কিছুটা ব্যাকফুটে থাকবে, যেখানে তাদের নিয়মিত যে বলার শরীফুল ইসলাম, যে উনি আসলে ইনজুরিতে পড়া, এটা কিন্তু আলাদা একটু ভাবনার বিষয়। সেই জায়গায় দেখা যাবে যে হাসান মাহমুদ হয়তো টিমে ইনক্লুড হয়েছে, সেই সঙ্গে যে শরীফুল ইসলামের আসলে শেষ মুহূর্তে যে ইনজুরিটা এসেছে, এটা আসলে বাংলাদেশ দলের জন্য শুভকর হয়নি। এবং আমরা যতটুকু এখন পর্যন্ত জানি যে তাসকিন আহমেদকে প্রথম ম্যাচ থেকে পাচ্ছি, তবে সেটাও কি খুব আমাদের জন্য শুভকর হবে? কারণ তাসকিনকে আমরা সুইচ অন অ্যান্ড অফে পাচ্ছি এবং তার ইনজুরির সংখ্যাটা তো থেকেই যাচ্ছে। হ্যাঁ, সেটা অবশ্য ঠিক। মানে একটা প্লেয়ার যখন ইনজুরি থেকে আসে, সে প্রথম ম্যাচ থেকে পুরোপুরি শতভাগ হৃদমে খেলতে পারে কিনা সেটা নিয়েও কিন্তু একটা কোয়েশ্চেন থাকে। তারপরও যেহেতু তাসকিন বাংলাদেশের সাম্প্রতিক সময়ে বিগত 2-3 বছরে খুব ভালোভাবে সার্ভিস দিচ্ছে এবং পেস ইউনিটটাকে সে নেতৃত্ব দিচ্ছে। একই সাথে যুক্তরাষ্ট্রের বিপক্ষে মুস্তাফিজের যে আশা জাগা নিয়ে বোলিং, ক্যারিয়ার সেরা বোলিং, সেটাও কিন্তু বাংলাদেশের পক্ষে কথা বলছে। এবং এখন পর্যন্ত সাকিব আল হাসান নিজের সেরাটা তুলে দেখাতে পারেনি। যদি এই ম্যাচে কিন্তু তার কিন্তু শ্রীলঙ্কার বিপক্ষে কিন্তু যেভাবে তার বিগত পারফরমেন্সগুলো কথা বলছে, সে যদি এই ম্যাচে জ্বলে উঠতে পারে তারও খুব ভালো সম্ভাবনা আছে। একই সাথে যদি আমরা বলি মাহমুদুল্লাহ রিয়াদ, উনিও মোটামুটি ছন্দে আছেন, তার সেরাটা দিতে পারলে সবে বাংলাদেশের টপ অর্ডারটা নিয়ে আসলেই ভাবনায় ফেলে। কারণ সৌম্য, লিটন, শান্ত কেউ আসলে খুব একটা ফর্মে নেই, তারা ধারাবাহিকভাবেই ব্যর্থ হচ্ছেন। এবং এই ম্যাচে সারনিমিদা, আপনাকে দল করতে গেলে তো টপ অর্ডারে কাউকে না কাউকে খেলাতে হবে। এক্ষেত্রে আপনি যদি আগামীকালের ম্যাচে টপ অর্ডারে কাকে এক্সপেক্ট করছেন? আমার কাছে মনে হচ্ছে যে কালকের ম্যাচ যেহেতু তানজিদ তামিম নবাগত, অবশ্যই এখন আপনার অটো চয়েজে থেকে যাবে তানজিম তামিমের সাথে কিন্তু আমি চাচ্ছি যে সৌম্য সরকারের যদি একটা কম্বিনেশন, কারণ মানে লিটনের থেকে সৌম্য সাম্প্রতিক পারফর্ম একটু ভালো, যদিও মানে মন্দের ভালো আমরা বলতে পারি। সেই জায়গায় কিন্তু তানজিম তামিমের সাথে সৌম্যকে দেখা যেতে পারে। একই সাথে যদি আমরা বলি যে শান্ত অধিনায়ক, তার বিকল্প ভাবার সুযোগ নেই, শান্ত থাকবেন। এরপরে ধারাবাহিকভাবে তাওহিদ হৃদয় ভালো ফর্মে আছেন, উনি যদি টপ মিডল অর্ডারে যদি ব্যাটিংয়ের হাল ধরতে পারেন, একটা ভালো জায়গায় নিয়ে যেতে পারেন। শেষ দিকে কিন্তু বিগত কয়েকটি ম্যাচে দেখেছি যে সাকিব আল হাসান কিন্তু 4 নম্বরে ব্যাটিং করেছেন, তার যে পজিশনটা, এবং খুব বেশি সে ভালোও করতে পারেনি। তবে আমরা সবসময় দেখেছি যে সে যদি উপরে একটু ব্যাটিং করে, সে কিন্তু বেস্ট টিমের জন্য অবদানও রেখেছে। তাহিদ হৃদয়কে হয়তো আমরা 5 নম্বরে দেখব। এক্ষেত্রে তাহিদ হৃদয়ের কাছেও কিন্তু খুব আশাস্বরূপ আমরা একটি ম্যাচে দেখেছি, সে খুব ভালো স্ট্রাইক রেটে খেলেছে। আসলে সে খুব স্বাচ্ছন্দ্য বোধ করে একটু ভালো স্ট্রাইক রেটে খেলতে, যেটা আমাদের বাংলাদেশের জন্য খুব পজিটিভ একটা সাইড। তো সেক্ষেত্রে তাওহিদ হৃদয় এবং যে সাকিব আল হাসানের যে 4 নম্বর এবং 5 নম্বরের যে পজিশনটা, আমরা বরাবরের মতো টপ অর্ডার নিয়ে বলছি। টপ অর্ডারের পরেও তো মিডল অর্ডারের ম্যাচটাকে আপনার রানিং অবস্থায় রাখার জন্য অনেক কিছু করার থাকে। তাওহিদ হৃদয় এবং সাকিব আল হাসানের যে রান পাওয়াটা তো অনেক বড় বিষয় হয়ে একটা দলের জন্য খুবই গুরুত্বপূর্ণ দুইজন ব্যাটার। এবং তাওহিদ হৃদয় যেভাবে ফর্মে আছেন, যেভাবে সাবলীল ব্যাট চালাতে পারে, এটা দলের জন্য খুবই ইতিবাচক। তবে আপনি বলেছিলেন, হ্যাঁ, টি-20 ফরম্যাটে সাকিব আল হাসানের অনডাউনে খুব ভালো সাফল্য। ইভেন এই অনডাউনে নেমেই কিন্তু 2019 ওয়ানডে বিশ্বকাপে দুর্দান্ত খেলেছেন, বেশ কয়েকটি সেঞ্চুরি পেয়েছেন, ইভেন টপ টুর্নামেন্ট সেরা হওয়ারও দৌড়েছিলেন। তবে শান্তরও কিন্তু কমফোর্ট জোন অনডাউন বা ওপেনার, তো সেই ক্ষেত্রে কিন্তু শান্তর স্যাক্রিফাইস, যদি সাফল্যের কথা বলেন, তো শান্ত আমার মনে হচ্ছে যে সাকিবকে উপরে দিয়ে শান্ত যদি 2 ডাউন বা 3rd ডাউনে নামে, সেটা একটা হতে পারে পরীক্ষামূলক। তবে আপনি বিশ্বকাপের মঞ্চে এসে আসলে পরীক্ষামূলক করাটা কতটা আসলে বুদ্ধিমত্তার কাজ কিনা আমরা সেটা আসলে বুঝতে পারি না। তো আমার আশা করছি যে আগামীকালকের যে বাংলাদেশ শ্রীলঙ্কার একটা দুর্দান্ত ম্যাচ হবে। এবং ওভারঅল আপনি বাংলাদেশকে কিভাবে প্রেডিক্ট করছেন যে বাংলাদেশ কি হবে, ফলাফলটা কোন দিকে যেতে পারে? আমার কাছে মনে হচ্ছে যে এখনই আসলে টি-20 ফরম্যাটে আমরা প্রেডিক্ট করতে পারি না, বাট সাম্প্রতিক সময়তে যেটা দেখি সেই হিসেবে আসলে বলা যায় না, আসলে ইউ নেভার নো। তারপরে যেহেতু বাংলাদেশ, আশা করছি বাংলাদেশ। ধন্যবাদ সানি, আবার ফিরে আসবো আগামী পর্বে। ধন্যবাদ সবাইকে। এখন টেলিভিশন।